ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায় ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টে কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল? 586 জন। 2 উষ্ণ জলনীতি গ্রহণ করেছিলেন রাশিয়া। 3 মুক্তির ঘোষণাপত্র জারি হয় 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। 4 কালবার্টস ডিক্রি জারি করা হয় 1819 খ্রিস্টাব্দে। 5 উন্নত মানের কাপড় বোনার যন্ত্রের নাম উড়ন্ত মাকু। 6 প্যারি কমিউন গড়ে ওঠে ফ্রান্সে। 7 সুয়েজ খাল খনন কার্য শেষ হয় 1869 খ্রিস্টাব্দে। 8 ব্ল্যাক হ্যান্ড নামে সন্ত্রাসবাদী সংস্থাটি ছিল সার্বিয়ায়। এবার এটা ছিল বিভাগ ক। এবার বিভাগ খয়ে আসি। 2 এর এতে আছে, আইতে বলেছে কঙ্গো কাদের উপনিবেশ ছিল? বেলজিয়ামের। 2 বলেছে গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম লেখো, হেটাইরিয়া ফিলিকে। 3 প্লম্বিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1858 খ্রিস্টাব্দে। বিতে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। আইতে বলেছে রি ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি আর রাশিয়ার মধ্যে, সত্য। 2 3 সম্রাটের চুক্তিভুক্ত দেশগুলি ছিল জার্মান, ফ্রান্স আর অস্ট্রিয়া, মিথ্যা। 3 সেডানের যুদ্ধ শেষ হয় প্রাগের সন্ধির মধ্য দিয়ে, মিথ্যা। সিতে আছে বিবৃতি আর ব্যাখ্যা। বিবৃতি আইতে বলেছে প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ। ব্যাখ্যা এক হবে, প্রথম বিশ্বযুদ্ধ জলস্থল আর আকাশে পরিব্যাপ্ত হয়। 2 নম্বর বিবৃতি লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি ঘোষণা করে। ব্যাখ্যা 2 অর্থনৈতিক এবং রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তিনের আইতে আছে অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কতকগুলি অঞ্চলে স্থানীয় অধিবাসীদের জাতীয় আকাঙ্ক্ষার অপূর্ণতা, বিভিন্ন জাতিসত্তার ভিত্তিতে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবির ব্যর্থতায় অতৃপ্ত জাতীয়তাবাদ নামে পরিচিত। 2 দিয়েছে সুয়েজ খাল খননের 2টি উদ্দেশ্য লেখো। এইটা লিখবে যে কোন লক্ষ্য নিয়ে কবে সুয়েজ খাল খনন করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে 19বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত ইউরোপের জাহাজগুলিকে আফ্রিকার ভূখণ্ড অতিক্রম করে ইংরাজি ইউ আকৃতির জলপথ ধরে উত্তর আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগরে পৌঁছতে হতো। জাহাজগুলিকে মোটামুটি সরল পথে অনেক কম সময় আর কম ব্যয়ে ভারত মহাসাগরে পৌঁছানোর জন্য মিশরের ওপর দিয়ে সুয়েজ খালের দ্বারা ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ গড়ে তোলা হয়। আর 2 হচ্ছে সুয়েজ খাল আচ্ছা এটা বলবে, এই যে সুয়েজ খালের সংক্ষিপ্ত পথ ধরে ইউরোপীয় শক্তিগুলির এশিয়ায় অর্থনৈতিক আর অন্যান্য বিষয়ে আধিপত্য প্রতিষ্ঠা করতে সুবিধা হয়েছিল, এটা একটা কারণ। আর 2 হচ্ছে এই পথে শিল্পজাত পণ্য বিক্রির বাজার দখল এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ইউরোপে পৌঁছে দিতেও সুবিধা হয়। এই 2টো পয়েন্ট দেবে সুয়েজ খাল খননের উদ্দেশ্য। 3 বলেছে ডুমা কি? ডুমা হলো রাশিয়া জাতীয় পরিষদ, যার দ্বিতীয় নিকোলাসের নির্দেশে রুশ জনগণ 1905 খ্রিস্টাব্দে এই পরিষদটি গঠন করেছিল। এই পরিষদ জারতন্ত্রে স্বৈরাচারকে কিছুটা নিয়ন্ত্রণ করে জনগণের মনে সাংবিধানিক শাসন প্রবর্তনের আশা জাগ্রত করে। উল্লেখ্য 1906 খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে। 4 দিয়েছে ভিয়েনা সম্মেলনের 2টি উদ্দেশ্য লেখো। এই যে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য, এক হচ্ছে ইউরোপের সমাজ ব্যবস্থার পুনর্গঠন ও পুনর্বন্টন। 2 ইউরোপের রাজনৈতিক ব্যবস্থার পুনরুজ্জীবন। 3 ইউরোপের নিরবিচ্ছিন্ন আর স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। এটাই ছিল ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য। 5 বলেছে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? লিখবে দ্বিতীয় আলেকজান্ডার উপলব্ধি করেছিলেন যে তোমার ভূমিদাস প্রথা যুগের অনুপযোগী এবং তা উচ্ছেদ করা একান্ত প্রয়োজন। 1858 খ্রিস্টাব্দের এক নির্দেশনামায় তিনি লিথুয়ানিয়া প্রদেশের সব ভূমিদাসকে মুক্তি দেন। জমিদারেরা প্রবল বিরোধিতা করলেও শেষ পর্যন্ত সরকারি চাপের কাছে নথি স্বীকারে বাধ্য হয়। অতঃপর 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি তিনি বিখ্যাত মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্রতে স্বাক্ষর করেন এবং এর ফলে সমগ্র রাশিয়া থেকে ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়। যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেবার জন্য তিনি ইতিহাসে মুক্তিদাতা জার নামে পরিচিত হন। 6 দিয়েছে মুক্তদার নীতি কি?
লিখবে চীনের ওপর বিদেশি আগ্রাসনে চীনে কর্মরত আমেরিকান বণিক ও মিশনারিরা আতঙ্কিত হয়ে ওঠে। তারা আমেরিকার বাণিজ্যিক স্বার্থহানির আশঙ্কা করে মার্কিন সরকারকে হস্তক্ষেপের আবেদন জানায়। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে তার বিখ্যাত মুক্তিদার নীতি ঘোষণা করেন। এতে বলা হয় যে চীন সকল দেশের কাছেই সমান, সকল বিদেশি রাষ্ট্রই চীনের সর্বত্র সমান বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমান হারে পৌত ও বাণিজ্য শুল্ক দেবে। এই ঘোষণাপত্রে চীনের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার মহান আদর্শের কথা বলা হলে মূল উদ্দেশ্য ছিল চীনের ওপর কোনো একটা রাষ্ট্রের প্রভুত্বের সম্ভাবনা বিনষ্ট করে চীনের ব্যবসাকারী সব দেশের প্রভাবাধীন অঞ্চলে বাণিজ্যের দরজা উন্মুক্ত রাখা। এটাকেই মুক্তদার নীতি বলা হয়। 4 আয়তে আছে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলির বর্ণনা দাও। ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে ভিয়েনা সম্মেলনের নেতৃবর্গ প্রধানত 3টি নীতি গ্রহণ করেন। এই নীতিগুলি হচ্ছে 1 ন্যায্য অধিকার নীতি, 2 ক্ষতিপূরণ নীতি আর 3 হচ্ছে শক্তিসাম্য নীতি। 1 ন্যায্য অধিকার নীতি। ন্যায্য অধিকার নীতির মূল উদ্দেশ্য ছিল ইউরোপে যথাসম্ভব প্রাক বিপ্লব যুগের পুনঃপ্রবর্তন। এই নীতি অনুসারে ফরাসি বিপ্লবের আগে যে রাজা বা রাজবংশ যেখানে রাজত্ব করতেন সেখানে তাকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এর ফলে ফ্রান্সের পূর্ব শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং বিপ্লবের আগে ফ্রান্সে যে রাজ্য সীমা ছিল তা তাকে ফিরিয়ে দেওয়া হয়। স্পেন, সিসিলিয়া, নেপলসের পূর্ব বংশের আরেক শাখা কর্তৃত্ব ফিরে পায়। হল্যান্ডে অরেঞ্জ বংশ, সার্ডিনিয়ার পিডমন্টে স্যাভয় বংশ, মধ্য ইতালিতে পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এই নীতি অনুসারে উত্তর ইতালি এবং জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বলা বাহুল্য এই নীতি কিন্তু সর্বক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয়নি। ভেনিস ও জেনিয়ায় প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। 1806 খ্রিস্টাব্দে বিলুপ্ত জার্মান রাজ্যগুলি পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। সেখানে অস্ট্রিয়ার সভাপতিত্বে 39টি জার্মান রাজ্য নিয়ে একটি বুন্ডো বা রাজ্য সমবায় গঠিত হয়। বেলজিয়ামকে জোর করে হল্যান্ডের সঙ্গে, নরওয়েকে ডেনমার্কের কাছ থেকে কেড়ে নিয়ে সুইডেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। সুতরাং ন্যায্য অধিকার নীতি নয়, নেতৃবর্গ নিজ নিজ স্বার্থ দ্বারাই পরিচালিত হয়েছিলেন। 2 হচ্ছে ক্ষতিপূরণ নীতি। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের বহু রাষ্ট্র বিশেষত ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন প্রভূত ক্ষতি স্বীকারে বাধ্য হয়েছিল। ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি অনুসারে তারা বেশ কিছু অঞ্চল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। অস্ট্রিয়া উত্তর ইতালিতে লম্বার্ডি ও ভেনেশিয়া, পোল্যান্ডের অংশবিশেষ টাইরল ও ইলিরিয়ান প্রদেশগুলি লাভ করে। মধ্য ইতালির পারমা, মডেনা এবং টাস্কেনিতে পুরনো শাসকদের প্রত্যাবর্তনের মাধ্যমে অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এছাড়া নবগঠিত জার্মান কনফেডারেশনের নেতৃত্ব অস্ট্রিয়ার হাতে আসে। প্রাশিয়া প্রায় স্যাক্সনির উত্তরাংশ, পোজেন, থর্ন, ডানজিগ, রাইন অঞ্চল ও পশ্চিম পমেরেনিয়া প্রাশিয়া পায়। রাশিয়া পায় ফিনল্যান্ড, বেসারাবিয়া এবং পোল্যান্ডের বৃহৎ অংশ। এই সময় থেকে ইউরোপীয় রাজনীতিতে রুশ প্রভাব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। ইংল্যান্ড ইউরোপীয় মহাদেশের বাইরে কিছু সামরিক আর বাণিজ্যিক কেন্দ্র লাভ করে। 3 হচ্ছে শক্তিসাম্য নীতি। শক্তিসাম্য নীতির মূল কথা হলো আগামী দিনে ফ্রান্স যাতে শক্তিশালী হয়ে ওঠে, ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে এবং বিজয়ী শক্তিবর্গের মধ্যে কোনো একজন অন্যের চেয়ে যাতে বেশি শক্তিশালী না হয়ে ওঠে সেই দিকে লক্ষ্য রাখা। এই নীতি অনুসারে ফ্রান্সের সীমানাকে বিপ্লব পূর্ব সীমারেখায় ঠেলে দেওয়া হয় এবং ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দিয়ে সেখানে 5 বছরের জন্য মিত্রপক্ষের সেনাদল মোতায়েন করা হয়। এছাড়া ইউরোপের নিরাপত্তার তাগিদে ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্র বেষ্টনী গড়ে তোলা হয়। 1 হচ্ছে ফ্রান্সের উত্তর পূর্বে অবস্থিত বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে, 2 ফ্রান্সের পূর্ব সীমান্তে রেনিস প্রদেশ বা রাইন জেলাগুলিকে প্রাশিয়ার সঙ্গে, আর 3 ফ্রান্সের দক্ষিণ পূর্বে কয়েকটি জেলাকে সুইজারল্যান্ডের সঙ্গে, এবং 4 হচ্ছে ফ্রান্সের দক্ষিণে স্যাভয় আর জেনোয়াকে পিডমন্টের সঙ্গে যুক্ত করে ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় যাতে ফ্রান্স কখনোই ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে। 2 নম্বর প্রশ্ন বলেছে শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দেয়। আধুনিক যুগে ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, তারপর সমগ্র ইউরোপে শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লব ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হলেও শিল্প বিপ্লবের ফলেই উপনিবেশের জন্ম হয়েছিল। শিল্প বিপ্লব আর উপনিবেশের সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে উপনিবেশের জন্মের কারণ 1 উৎপাদন বৃদ্ধি। শিল্প বিপ্লবের ফলে শিল্পজাত পণ্য সামগ্রীর উৎপাদন প্রভূত পরিমাণে বৃদ্ধি পায়।
নিজের দেশের প্রয়োজন মিটিয়ে বাড়তি পণ্য সামগ্রীর উপযুক্ত ব্যবস্থার জন্য উপনিবেশের প্রয়োজনীয়তা দেখা দেয়। 2 হচ্ছে বাড়তি পণ্য বিক্রির বাজার সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে বাড়তি পণ্যের বাজার সৃষ্টি করার জন্য উপনিবেশ সৃষ্টি করা হয়। 3 কাঁচামাল সংগ্রহের প্রয়োজনীয়তা বৃদ্ধি। শিল্পের জন্য কাঁচামাল প্রয়োজন। শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহের চাহিদা আরও বৃদ্ধি পায়। শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত দেশগুলি বিভিন্ন দেশে উপনিবেশ সৃষ্টি করে। আর 4 হচ্ছে মূলধনের প্রাচুর্য। শিল্প বিপ্লবের ফলে শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে প্রচুর অর্থ বা মূলধন সঞ্চিত হয়। শিল্পোন্নত দেশগুলির শিল্পপতি ও পুঁজিপতিরা মূলধন বিনিয়োগ করার উদ্দেশ্যে উপনিবেশ প্রতিষ্ঠার জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করে। 3 নম্বর বলেছে ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। ইটালির ঐক্যে কাউন্ট ক্যাভুরের অবদান লেখো। ইটালির ঐক্য আন্দোলনে যে সকল ব্যক্তি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন কাউন্ট ক্যামিলো ক্যাভুর। ইটালির ঐক্য আন্দোলনে তিনি ছিলেন রক্ষণশীল ধারার প্রবর্তক। ইটালিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি ম্যাৎসিনির নীতি পরিত্যাগ করে একটি স্বতন্ত্র নীতি গ্রহণ করেন। ক্যাভুরের নীতি। ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য ক্যাভুর বিদেশি শক্তির সাহায্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি মনে করতেন একমাত্র বিদেশি শক্তির সাহায্যে ইটালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। ইটালির এই ঐক্য সংগ্রামে পিডমন্ট রাজ্যের নেতৃত্বকে বাস্তব আর সঠিক পন্থা বলে মনে করতেন তিনি। এই জন্য তিনি পিডমন্টকে জাতীয় আন্দোলনের উপযুক্ত করে গড়ে তোলেন। এরপর তিনি ইউরোপীয় দেশগুলির সহানুভূতি লাভের জন্য রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড আর ফ্রান্সের পক্ষে যোগদান করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে তিনি ঐক্য আন্দোলনে ইংল্যান্ড আর ফ্রান্সের সহানুভূতি লাভে সক্ষম হন। প্লম্বিয়ার্সের চুক্তি। ইটালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করার উদ্দেশ্যে ক্যাভুর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন 1858 খ্রিস্টাব্দে। এর দ্বারা স্থির হয় অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্স পিডমন্টকে সামরিক সাহায্য দেবে এবং বিনিময়ে স্যাভয় আর নিস পাবে। তৃতীয় নেপোলিয়নের সাহায্যে তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে মধ্য ইটালিকে সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করতে সক্ষম হন। এইভাবে ক্যাভুরের প্রচেষ্টায় মধ্য ইটালির ঐক্য সফল হয়েছিল। উত্তর আর দক্ষিণ ইটালির সংযুক্তির ক্ষেত্রেও ক্যাভুরের অবদান ছিল। তার নির্দেশে গ্যারিবল্ডি রাজা ইমানুয়েলের আনুগত্য স্বীকার করলেও উত্তর ও দক্ষিণ ইটালির ঐক্য সম্পূর্ণ হয়। এই কারণে ক্যাভুরকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। 5-এর দাগে আসি, এটা একটা করতে হবে, এর পূর্ণ মান হচ্ছে 8। প্রথম প্রশ্ন 1 নম্বর হচ্ছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো আর সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার 5টি কারণ লেখো। এই যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল, তাহলে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে। শিল্প বিপ্লব বলতে বোঝায় শিল্পের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি বা আমূল পরিবর্তন। ঐতিহাসিকদের মতে 1760 থেকে 1780 খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। আর প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার ক্ষেত্রে একাধিক কারণ বিদ্যমান ছিল। শিল্প বিপ্লব তথা শিল্পের প্রসারের জন্য যেসব উপকরণ বা পরিবেশের প্রয়োজন ছিল ইংল্যান্ডে সেগুলির অভাব ছিল না। মহাদেশের মধ্যে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি হলো নিম্নরূপ। তো আমাদের কারণ বলেছে 5টা কারণ, তো প্রথম দিক থেকে 5টা বলে দিচ্ছি। 1 হচ্ছে অনুকূল পরিবেশ। ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং সেখানকার স্যাঁতস্যাঁতে আবহাওয়ার নিরিখে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা, বায়ুশক্তি ব্যবহারের সুযোগ সহ কয়লা, লোহা প্রভৃতি খনিজ দ্রব্যের প্রাচুর্য সেখানে শিল্প বিকাশে সহায়ক হয়েছিল। 2 হচ্ছে কাঁচামালের যোগান। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষি বিপ্লবের ফলে শিল্পের প্রয়োজনীয় প্রচুর কাঁচামাল উৎপাদিত হতে থাকে। এছাড়া ইংল্যান্ড ভারত ও আমেরিকা থেকে সস্তায় নিয়মিত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে সক্ষম হয়। এক্ষেত্রে উল্লেখ্য সমসাময়িক ইউরোপীয় দেশগুলির তুলনায় ইংল্যান্ডে আমদানিকৃত কাঁচামালের পরিমাণ ছিল অনেকগুণ বেশি। 3 হচ্ছে সুলভ শ্রমিক। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির দরুন শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া কারখানায় কাজ করার জন্য প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে আসতে থাকে। সেই কারণে সেই সময় ইংল্যান্ডে খুব সহজে এবং কম মজুরিতে শ্রমিকের যোগান ছিল, যা শিল্পায়নের ক্ষেত্রে সহায়ক হয়েছিল।
এটা 3 নম্বর। 4 নম্বর লিখবে মূলধনের প্রাচুর্য। ইংল্যান্ডের ব্যবসায়ীরা এই সময় নানা দেশে ব্যবসা বাণিজ্য করে এবং ভারত ও আমেরিকা প্রভৃতি দেশ থেকে নানাভাবে অর্থ শোষণ করে ইংল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল, যার ফলে ইংল্যান্ডে শিল্পের প্রয়োজনীয় মূলধনের কোনো অভাব হয়নি। সর্বোপরি ইংল্যান্ডের জাতীয় ব্যাংক অফ ইংল্যান্ড শিল্পক্ষেত্রে প্রচুর ঋণ দিয়ে শিল্প বিপ্লবে সাহায্য করেছিল। 5 নম্বর পয়েন্ট, বিশ্বব্যাপী বাজার। এই সময় ইংল্যান্ডের কৃষকদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেলে তাদের শিল্পপণ্য কেনার ক্ষমতা বাড়ে। তাছাড়া ইংল্যান্ড নিজের দেশে বিক্রির পর তার উদ্বৃত্ত শিল্পদ্রব্য বিভিন্ন উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল। এই উপনিবেশগুলি পরবর্তীকালে ইংল্যান্ডে উৎপাদিত শিল্পদ্রব্যের একচেটিয়া বাজারে পরিণত হয়। তো 5টা পয়েন্ট বলেছে, 5টা বলে দিলাম। এবার আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলেছে বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। 1862 খ্রিস্টাব্দে অটো ভন বিসমার্ক নামে এক কূটনীতিজ্ঞ প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। জার্মানির ঐক্য সাধন। বিসমার্কের কূটনীতি। জার্মানির ঐক্য সাধন নিয়ে বিসমার্কের কূটনীতির দৃষ্টান্তগুলি উল্লেখযোগ্য। এক হচ্ছে তিনি কেন্দ্রীয় আইনসভায় অস্ট্রিয়ার মর্যাদা নষ্ট করে অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলিকে সংগঠনে সচেষ্ট হন। 2 হচ্ছে তিনি ফ্রাঙ্কো প্রাশিয়া বাণিজ্য চুক্তি সম্পাদন করে ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। 3 হচ্ছে পোলদের বিদ্রোহ দমনে রাশিয়াকে সাহায্য করে বিসমার্ক রাশিয়ার আস্থা অর্জন করেন। এরপরে আসছে রক্তলৌহনীতি। রক্ষণশীল রাজতন্ত্রের ঘোর সমর্থক বিসমার্ক মনে করতেন প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনেই জার্মানি ঐক্যবদ্ধ হবে। গণতান্ত্রিক পদ্ধতির ওপর তার আস্থা ছিল না। তিনি বলেন যে বক্তৃতা দিয়ে বা সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব পাশ করিয়ে দেশের সমস্যার সমাধান হবে না, এর জন্য গ্রহণ করতে হবে রক্ত এবং লৌহনীতি। রক্তলৌহনীতি হলো সামরিক শক্তির ওপর নির্ভরশীলতা। সামরিক শক্তির দ্বারাই জার্মানির ঐক্য লাভ সম্ভব, একথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। শেষ পর্যন্ত সামরিক শক্তির সাহায্যে 3টি যুদ্ধের মাধ্যমে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এই 3টি যুদ্ধ হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রো-প্রাশীয় আর ফ্রাঙ্কো-প্রাশীয় যুদ্ধ। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। স্লেজুইক আর হলস্টিন প্রদেশ জার্মানির রাজ্যসীমার অন্তর্ভুক্ত হলেও আইনত ডেনমার্কের অধীনে ছিল। বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের সঙ্গে 1864 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করে। পরাজিত ডেনমার্ক ভিয়েনা চুক্তির দ্বারা 2টি প্রদেশের ওপর সব দাবি ত্যাগ করে, কিন্তু অস্ট্রিয়া প্রাশিয়ার মধ্যে এই 2 প্রদেশের কর্তৃত্ব নিয়ে বিবাদ বাঁধে। গ্যাস্টিনের সন্ধির দ্বারা প্রাশিয়া, স্লেজুইক আর অস্ট্রিয়া হলস্টিন প্রদেশ লাভ করে। এরপরে 2 নম্বর হচ্ছে অস্ট্রো-প্রাশিয়া যুদ্ধ। বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে ইউরোপীয় রাজনীতিতে তাকে মিত্রহীন করার জন্য সচেষ্ট হন। পোল বিদ্রোহের সময় রাশিয়া প্রাশিয়ার সাহায্য পেয়েছিল, আর ইটালি অস্ট্রিয়ার বিরুদ্ধে যোগ দিলে ভেনেশিয়া পেতে পারে এবং ফ্রান্স নিরপেক্ষ থাকলে জার্মানির কিছু ভূখণ্ড লাভ করতে পারে। এই আশায় রাশিয়া, ইটালি, ফ্রান্স অস্ট্রিয়ার বিপক্ষে চলে যায়। 7 সপ্তাহের যুদ্ধে এবং স্যাডওয়ার যুদ্ধে 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হয় এবং প্রাগের সন্ধির দ্বারা যুদ্ধের অবসান ঘটে। ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ। অস্ট্রিয়ার পরাজয়ের পর ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হয় প্রাশিয়া। অস্ট্রিয়া, ইটালি এবং রাশিয়াকে নিরপেক্ষ রেখে বিসমার্ক ফ্রান্সকে যুদ্ধের জন্য প্ররোচিত করেন। ফ্রান্স বিসমার্কের কূটনৈতিক জালে জড়িয়ে 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেডানের যুদ্ধে ফরাসি সম্রাট 3য় নেপোলিয়ান চূড়ান্তভাবে পরাজিত হন। 1871 খ্রিস্টাব্দে 10 মে ফ্রাঙ্কফুর্টের সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। জার্মানির রাজনৈতিক ঐক্য সম্পন্ন হয়। এইভাবে বিসমার্ক কূটনীতি আর যুদ্ধনীতির মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন। ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন কাইজার প্রথম উইলিয়াম। আর 3 নম্বর দিয়েছে ভার্সাই চুক্তির শর্তগুলি লেখো। আচ্ছা, এখানে বলেছে ভার্সাই চুক্তির শর্তগুলি লেখো। তো লিখবে 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর জার্মানির আত্মসমর্পণের পর মিত্রশক্তি এবং তার সহযোগী 32টি দেশের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সম্মেলনে মিলিত হন 1919 খ্রিস্টাব্দে। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল ইউরোপের ভবিষ্যৎ মানচিত্রের পুনর্বিন্যাস, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা বিধান এবং পরাজিত শক্তিগুলির সঙ্গে সন্ধির শর্তাদি নিরূপণ। এই সম্মেলনের প্রকৃত নিয়ন্তা ছিলেন 4 রাষ্ট্রপ্রধান: মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ আর ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্সো এবং ইতালির প্রধানমন্ত্রী অরল্যান্ডো। এরা 4 প্রধান নামে পরিচিত ছিল। ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্সো ছিলেন এই সম্মেলনের
সভাপতি। দীর্ঘ আলাপ আলোচনার পর মিত্রপক্ষ পরাজিত দেশগুলির সঙ্গে 5টি সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জার্মানির সঙ্গে ভার্সাইয়ের সন্ধি। সন্ধির লক্ষ্য ছিল জার্মানিকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা যাতে জার্মানি আগামী দিনে কোনোরকমভাবে ইউরোপে মাথা তুলতে না পারে। শর্তাবলী: জার্মানির ওপর বেশ কিছু কঠোর অর্থনৈতিক শর্তাদি আরোপিত হয় এবং এ ব্যাপারে মিত্রপক্ষের উদ্দেশ্য ছিল জার্মান অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। এক হচ্ছে যুদ্ধ সৃষ্টির জন্য জার্মানিকে অপরাধী বলে ঘোষণা করে জার্মানির ওপর 660 কোটি পাউন্ডের বিপুল ক্ষতিপূরণের দাবি চাপিয়ে দেওয়া হয়। 2. জার্মানি তার বড় আকারের অধিকাংশ বাণিজ্য পথ ফ্রান্স এবং যুদ্ধ জাহাজগুলি ইংল্যান্ডকে সমর্পণ করতে বাধ্য হয়। 3. জার্মানির মোট 67টি কয়লা খনির মধ্যে 53টি কয়লা খনি, 16টি জিঙ্ক আর 11টি সীসার খনি পোল্যান্ডের অধীনে যায়। 4. ফ্রান্সের কয়লা খনিগুলি ধ্বংসের অভিযোগে কয়লা সম্পদে সমৃদ্ধ জার্মানির সার অঞ্চলটি আগামী 15 বছরের জন্য আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয়। স্থির হয় যে আগামী 15 বছর এই অঞ্চলের কয়লা খনিগুলি ফ্রান্সের অধীনে থাকবে এবং 15 বছর অতিক্রান্ত হলে এই অঞ্চলের জনগণ গণভোটের দ্বারা স্থির করবে যে তারা কোন রাষ্ট্রে যোগ দেবে। 5. ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, লুক্সেমবার্গকে জার্মানি এক বিশেষ ধরনের কয়লা, লোহা, কাঠ, রবার ও বিভিন্ন খনিজ পদার্থ সরবরাহ করতে বাধ্য থাকবে। 6. জার্মানি মিত্রপক্ষকে 5000 রেল ইঞ্জিন আর 1.5 লক্ষ মোটর গাড়ি দিতে বাধ্য থাকবে। 7. মিত্রশক্তির দ্বারা উৎপাদিত শিল্পদ্রব্য বিক্রয়ের জন্য জার্মানির বাজারে মিত্রপক্ষ অগ্রাধিকার পাবে। 8. জার্মানির বাইরে জার্মান নাগরিকদের সম্পত্তি মিত্রপক্ষ বাজেয়াপ্ত করতে পারবে। 9. শ্যাম, মরক্কো, লাইবেরিয়া, মিশর, তুরস্ক, বুলগেরিয়া প্রভৃতি দেশে অবস্থিত সম্পত্তি এবং বিশেষ অধিকার জার্মানি ত্যাগ করবে। 10. জার্মানির এলবা, ওডার, নিয়েনসন, রাইন এবং দানিউব নদী এবং কিয়েল খাল আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে থাকবে। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।